আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিজ সানশাইন। সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। আজকেও সে আলোচনা করতে চাই এবং এই আলোচনার জন্য তিনজন অতিথি আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। শুরুতেই তাদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি। জনাব রফিকুল ইসলাম রাসেল, জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বিএনপি, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন জনাব রাশেদ খান, সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ, আপনাকে আলোচনায় স্বাগত। এবং রয়েছেন জনাব ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি, আপনাকেও আলোচনায় স্বাগত জানাচ্ছি। রাশেদ খান, একটু আপনার মাধ্যমে আলোচনা শুরু করি। যেটি হচ্ছে উপদেষ্টা পরিষদের সদস্যরা পদত্যাগের কমপক্ষে 3 বছরের মধ্যে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না এমন বিধান যুক্ত করার দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম জোট। বুধবার প্রধান নির্বাচন কমিশনার বরাবর তার এক স্মারকলিপি দিয়ে এই 14 দফা দাবি জানিয়েছে, তার মধ্যে এটি একটি। এবং এরই মধ্যে আজকে সচিবালয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ভোটের এক ধরনের ইঙ্গিত দিয়েছেন এবং তফসিলের আগে তিনি পদত্যাগ করবেন, যদিও তিনি বলছেন যে সবকিছু আগে ফাইনাল হোক, তারপরে পদত্যাগের প্রশ্ন। একটু আপনার মন্তব্য জানতে চাই। ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। দেখেন, আমরা শুরু থেকে যেটি বলে আসছিলাম যে সরকারের নিরপেক্ষতার জন্য যারা ছাত্র উপদেষ্টা রয়েছে তাদের পদত্যাগ করা উচিত। এবং এখন আমরা যেটি বলছি যে এই উপদেষ্টা পরিষদের মধ্যে অনেকে আছে যারা আসলে আপনার অযোগ্যতার প্রমাণ দিয়েছে এবং তাদের কাছ থেকে আমরা আসলে আমাদের প্রত্যাশা পূরণ হয়েছে এটি আমরা লক্ষ্য করছি না। তো সেই জায়গায় শুধুমাত্র ছাত্র উপদেষ্টা নয়, অন্যান্য যে সকল উপদেষ্টা আছে যারা আসলে যোগ্য নন, যারা আসলে তাদের দায়িত্ব পালন করতে পারেননি, তাদেরকেও বরং সরিয়ে দেওয়া যেতে পারে। তবে আমি ছাত্র উপদেষ্টাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে তারা অন্তত এই জায়গাটায় তারা ঐক্যমতের জায়গায় এসেছে যে সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য তারা এখন পদত্যাগ করার ব্যাপারে সম্মত হয়েছে। এটাকে আমি পজিটিভভাবে দেখছি। এখন প্রশ্ন হলো যে তারা আসলে পদত্যাগ করার পরে তারা নির্বাচনে অংশ নিতে পারবে কি না। এখন বাংলাদেশের আইন কি বলছে, বা অন্তর্বর্তীকালীন সরকার তারা কি এ ধরনের কোনো আইন তৈরি করে শপথ নিয়েছে কি না যে যারা আসলে উপদেষ্টা হয়েছিল তারা নির্বাচনে অংশ নিতে পারবে কিনা। দেখেন, এটা একটা নৈতিকতার ব্যাপার যে আমি একদিকে একটা নিরপেক্ষ সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের আমি এক প্রকার বেনিফিশিয়ারি, অন্যদিকে ওই সরকারের অধীনে যে কোনো একটা নির্বাচন করবে, সেই নির্বাচনে আমি অংশ নিব। এটা একটা নৈতিকতার ব্যাপার। তো সেই জায়গা থেকে আমাদের দলের পক্ষ থেকেও আমরা কিন্তু নির্বাচন কমিশনের কাছে যে স্মারকলিপি দিয়েছি সেখানে স্পষ্টভাবে উল্লেখ করেছি যে সরকারের, যেহেতু এই সরকার নিরপেক্ষ সরকার, সরকারের যারা সুবিধাভোগী তাদেরকেও নির্বাচনে অংশ নিতে পারবে না। এখন আমরা একটি দল হিসেবে দাবি জানাতেই পারি, আবার যিনি আসলে পদত্যাগ করে ইলেকশন করতে চান তিনিও আবার পদত্যাগ করে ইলেকশন করার স্বাধীনতা রাখেন, কারণ সরকারের কোনো আইনে বাধা নাই। তো এই ক্ষেত্রে আসলে বিতর্ক থাকবেই। এখন এই বিতর্কের অবসান আসলে কে করবেন? এই বিতর্কের অবসান করবেন প্রধান উপদেষ্টা বা তার উপদেষ্টা পরিষদ। আমার কাছে মনে হয় যে সরকার এই ধরনের সিদ্ধান্তে যাচ্ছে না। বিশেষ করে যারা ছাত্র উপদেষ্টা গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক ছিল, হয়তো সরকার চায় যে এদের সিকিউরিটির জায়গা থেকে তো সিকিউরিটি কনসার্ন আছে, তাই না? এদের জীবনের নিরাপত্তার ব্যাপার আছে। সরকার চায় যে এরা যদি সাধারণ একজন পলিটিশিয়ান হয় বা অন্য কোনো কাজে নিযুক্ত হয় বা ব্যবসা বাণিজ্য করে, তো সেক্ষেত্রে এরা কিন্তু রাষ্ট্রীয় প্রোটোকল পাবে না। কিন্তু যখন তারা আসলে সংসদ সদস্য হবে তখন স্বাভাবিকভাবে তারা কিন্তু রাষ্ট্রীয় প্রোটোকলটা পাবে। তারা পুলিশের প্রোটেকশন বা বিভিন্ন বাহিনীর প্রোটেকশন, গোয়েন্দা সংস্থার অবজারভেশন, তারা কিন্তু একটা প্রোটোকলের মধ্যে থাকবে। তো আমার কাছে মনে হয় যে সরকার সেই জায়গা থেকে, সরকারের এক ধরনের চিন্তা আছে, যারা গণ অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে তারা যদি জাতীয় সংসদে থাকে তাহলে তাদের নিরাপত্তার জন্য ভালো। কারণ সরকার পরবর্তীতে যারা সরকারে আসবে তারা কতটুকু নিরাপত্তা আসলে দিবে এই গণ অভ্যুত্থানের নায়কদেরকে, সেটি নিয়ে আসলে অনেকের সংশয় আছে। তো সেই জায়গা থেকে তারা যদি সংসদে থাকে তাহলে রাষ্ট্র কিন্তু তাদের প্রোটোকল দিতে বাধ্য। তো আমি এই জন্য এই বিষয়টিকে আসলে খুব বেশি নেগেটিভভাবে দেখছি না যে ছাত্র উপদেষ্টারা তারা পদত্যাগ করে ইলেকশন করবে। তবে এইটা ভালো যে তারা আসলে সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য পদত্যাগ করছে, এটাকে আমি সাধুবাদ জানাই। কিন্তু এর পরবর্তী যে প্রশ্ন যে সরকারের সুবিধাভোগী, যেমন সরকারের সুবিধায় থেকে সরকারের পদে থেকে তারা কিন্তু এই যে বিভিন্ন জায়গায় যে পরিস্থিতি অবস্থান বা তারা যে এলাকায় ইলেকশন করবে ওই এলাকাটা গুছিয়ে নেওয়ার একটা সুযোগ
তৈরি হয় শুধুমাত্র সরকারের আপনার যারা উপদেষ্টা আছে তারা না, যারা সরকার ঘনিষ্ঠ ব্যক্তিবর্গ, বিভিন্ন দলের নেতা, তারাও কিন্তু এই সরকারের সাথে যে ঘনিষ্ঠতা, এইটা কাজে লাগিয়ে নিজের এলাকায় বরাদ্দ নেওয়া, মসজিদে বরাদ্দ, মন্দিরে বরাদ্দ, এই কাজগুলো করেছে। কিন্তু আমার কথা হলো যে একজন পলিটিশিয়ান আসলে এই কাজগুলো আসলে এইভাবে করতে পারে কিনা, বা সরকারের একজন বেনিফিশিয়ারি তিনি এই কাজগুলো করতে পারেন কিনা, যার মাথার ভিতরে আসলে নির্বাচনের চিন্তা রয়েছে। তো আমার কাছে মনে হয় যে গণ অভ্যুত্থানের পরে মানুষের মধ্যে অনেক ধরনের পরিবর্তন এসেছে, সংস্কার বা মস্তিষ্কের পরিবর্তন। মানুষ জিনিসটা বুঝতেছে যে আগে যে আসলে এই যে আমাকে 10 কেজি চাল দিত আপনার রমজানের সময়, বা আপনার কোরবানির সময় 2 কেজি মাংস দেয়, আমি আমার নিজ জেলা ঝিনাইদহ সদর 2 আসনে যখন ক্যাম্পেইন করার জন্য যাই, আমি দেখেছি মানুষের ভিতরে পরিবর্তন। মানুষ উন্নয়ন বলতে এখন বোঝে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, উন্নয়ন বলতে বোঝে যে আপনার চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, উন্নয়ন মানে রাস্তাঘাটের উন্নয়ন, উন্নয়ন মানে এই যে কৃষকদের আপনার জীবিকার জন্য তাদের পাশে দাঁড়ানো, সার বীজের দাম কমানো, সিন্ডিকেট মুক্ত করা। মানুষ কিন্তু এখন সচেতন। তো সেই জায়গা থেকে এই ধরনের যে ওয়েলফেয়ার মেকানিজম, ওইটাকে মানুষ খুব বেশি গুরুত্ব দিবে আগামী নির্বাচনে, এটা আমার কাছে মনে হচ্ছে না। জি, আপনার কাছে আবার আসছি, তবে তার আগে একটু ফরিদুল হক আপনার কাছে জানতে চাই। আজকে নিশ্চয়ই আপনি গণমাধ্যমের খবর খেয়াল করেছেন, 42,000 ভোট কেন্দ্রের মধ্যে 25,000ই ঝুঁকিপূর্ণ, যেটি প্রায় অর্ধেকেরও বেশি। এবং আপনার কাছে জানতে চাই যে কেমন ভোট তাহলে আপনারা আশা করেন এবং এই ঝুঁকির কারণ কি? জি, ধন্যবাদ আপনাকে, সম্মানিত সহ আলোচকবৃন্দ এবং দর্শকদেরকে শুভেচ্ছা। ঝুঁকিপূর্ণের যে জায়গাটা, সেটা তো আমরা কিছুটা টের পাই যে পতিত যে ফ্যাসিস্ট শক্তি, তাদের একটা ধরে নির্বাচন এবং এই যে দেশের যে গণতান্ত্রিক উত্তরণের যে প্রক্রিয়ার মধ্যে আমরা আছি, সেটাকে বানচাল করার একটা চেষ্টা তারা করবে। তো সেরকম একটা অ্যাঙ্গেল থেকে ঝুঁকিপূর্ণ জায়গা থাকতে পারে। আর একটা জায়গা হচ্ছে যে ধরেন আগের যে নির্বাচনগুলো হয়েছে, গত 3টা যে নির্বাচন হয়েছে, যেটাকে আসলে নির্বাচন বলা যায় না, এই সময়ে ধরেন কেন্দ্রগুলোকে এইভাবে সেট আপ করা হয়েছিল, কিংবা কেন্দ্রগুলো এমন এমন জায়গাতে নেওয়া হয়েছিল যাতে করে আসলে আওয়ামী লীগ এবং তাদের লোকজন সুবিধাজনক জায়গাতে থাকে, এই ধরনের একটা মেকানিজম করা হয়েছিল। তো সেই জায়গা থেকে ধরেন একটা ঝুঁকির জায়গা রয়ে গেছে। এইগুলো আমি খুব এত বেশি কেন্দ্র, যে এটা তো আসলে মানে যে কোনো ব্যক্তি তো বটেই, যে কোনো দলের জন্য আসলে এটা কঠিন খুঁজে বের করা যে আসলেই কতটুকু আমরা চেঞ্জ করেছি। এই যে এইবারের যে কেন্দ্র তালিকা করলাম, সেই জায়গাতে কতটুকু চেঞ্জ হয়েছে। তো সেই জায়গা থেকে ধরেন এই ঝুঁকিগুলো রয়ে গিয়েছে। তো আমার কাছে যেটা মনে হয় যে আমরা যারা আগামী নির্বাচনে আমরা যারা যাব, এবং আমরা এটা মোটামুটি রাজনৈতিক পক্ষ যারা আছে, আমরা মোটামুটি সবাই খুব পরিষ্কারভাবে বুঝি যে যাই হোক না কেন আমাদেরকে নির্বাচনে যেতে হবে, একটা খুবই ভালো নির্বাচন করতে হবে, এবং এর মধ্য দিয়ে বাংলাদেশকে একটা নতুন ফেজে প্রবেশ করতে হবে। কারণ এটা যদি আমরা ফেব্রুয়ারিতে করতে না পারি, তাহলে বাংলাদেশ একটা বড় সংকটের মধ্যে পড়ার ঝুঁকি আছে। ভোট কেন্দ্রের ঝুঁকির তুলনায় এই ঝুঁকিটা আমাদের জন্য বড়। সেক্ষেত্রে ভোট কেন্দ্রের যে ঝুঁকিটা আছে, এই ঝুঁকিটা আমরা সবাই যদি একমত থাকি, এবং আমরা যদি একটা মানে কি বলে যে একটা ফেয়ার ডিল করি, যে আমরা এই ঝুঁকিগুলোকে আমরা আসলে মিনিমাইজ করব, এই ঝুঁকিগুলোকে আমরা ম্যানিপুলেট করব না। যে ধরনের ম্যানিপুলেশনের আকাঙ্ক্ষা রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা গেছে, সেইটাকে যদি আমরা ধরেন একটা ফেয়ার ডিলের জায়গাতে যেতে পারি, যে যেভাবে ধরেন এসছে কথায় যে প্রশাসনের প্রত্যেকটা অংশ আমাদের কি বলে আমাদের নিয়ন্ত্রণে থাকতে হবে। আবার ধরেন কি বলে যে আরেকটা দলের পক্ষ থেকে বলা হয়েছে যে ডিসিরা না, নির্বাচন কমিশন থেকে রিটার্নিং অফিসার থাকবে। তো এই ধরনের এটা তো আসলে বোঝা যায় যে ওই যে পুরনো যে ধরেন মানসিকতা, যে প্রশাসন এবং হচ্ছে যে কি বলে যে মাঠ পর্যায়ের প্রশাসন, কেন্দ্রের প্রশাসন এবং কেন্দ্র নির্বাচনী প্রক্রিয়া, সকল কিছুর উপরে একটা নিয়ন্ত্রণ নিয়ে নির্বাচনের রেজাল্টকে নিজের পক্ষে আনার যে চেষ্টা, সেটি কেন বলছেন? নির্বাচন কমিশনের যারা কর্মকর্তা, তারা যদি রিটার্নিং অফিসার হন, সেক্ষেত্রে কি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে? এটা একটা প্রশ্ন আছে। কেন আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে সাধারণত আমাদের এখানে বরাবরই ডিসিরা রিটার্নিং কর্মকর্তা ছিল, এটা একটা ব্যাপার। ডিসিরা ভালো করেছে মন্দ করেছে সেটা নিয়ে অনেক কথা আছে, কিন্তু প্রবলেম হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে যখন এটা বলা হয়েছে, তো বিএনপি আসলে যেই গ্রেডের কর্মকর্তাদের কথা বলছেন, যেই গ্রেডের কর্মকর্তা এটা হতে পারবেন, সম্ভবত জেলা নির্বাচন কর্মকর্তা পর্যায়ের কর্মকর্তা হতে হবে। ওই দেখা গেছে যে বেশিরভাগ কর্মকর্তা বিএনপির আমলে নিয়োগ পাওয়া, তো স্বাভাবিকভাবে তখন এটা একটা প্রশ্ন তৈরি হবে।
মানে আমাদের দিক থেকে প্রশ্ন যেহেতু তৈরি হবে, অন্যান্য রাজনৈতিক দল যারা বিএনপির সাথে আমরা প্রতিযোগিতা করব কিংবা প্রতিদ্বন্দ্বিতা করব, বিএনপি একটা পুরনো রাজনৈতিক দল, বড় রাজনৈতিক দল, তাদের ক্ষমতায় যাওয়ার হয়তো বা বেশি সম্ভাবনা আছে, কিন্তু আমরাও তো যেহেতু নির্বাচনে যাব, নির্বাচনে যে আমরাও তো আসলে চাইবো যে আমরাও আসলে সংখ্যাগরিষ্ঠতা পেতে পারি। সেক্ষেত্রে আমরা চাইবো যে একটা ফেয়ার ডিলিংস হোক, একটা ওই যে আমরা যেটাকে বলি না যে লেভেল প্লেয়িং ফিল্ড। তো এই ধরনের, কিংবা ধরেন জামাতের একজন নেতা যে ধরনের বক্তব্য দিয়েছেন, এটা যদি আদতেই তাদের শুধু মুখের কথা না মনেরও কথা হয়ে থাকে, তাহলে এইটা একটা বড় আশঙ্কা তৈরি করবে যে এইভাবে প্রত্যেকেই যার যার জায়গা থেকে যদি এরকম একটা টানা হ্যাসরা আমরা করি, তাহলে যে ওই লেভেল প্লেয়িং ফিল্ড এবং ফেয়ার প্লের ক্ষেত্রে এটা একটা বড় ঝুঁকি তৈরি করবে। সো আমাদেরকে আসলে এই ঝুঁকিটা মিনিমাইজ করে যদি আমরা একমত হতে পারি, সেক্ষেত্রে কেন্দ্রের যে ঝুঁকিগুলো আছে আমার মনে হয় সেইগুলোকে মিনিমাইজ করা এত জটিল হবে না, যদি আমরা এই ঝুঁকিটাকে মিনিমাইজ করতে পারি। এটা হচ্ছে কিন্তু সেটি কি মনে হয়, ধরেন ভোটের এই 5 আগস্টের পরে এতদিন পার হলো, ভোটেরও প্রায় আপনারা এর মধ্যেও ঢুকে গেছেন, আপনারা সব দলের পক্ষ থেকেই ভোটের আলোচনায় মাঠ পর্যায়ে সবই আছেন, এখনও যেটি মিনিমাইজ হয়নি, বিভিন্ন দলের অন্তর্দ্বন্দ্ব রয়েছে মনোনয়ন নিয়ে, যেটির কারণেও এক ধরনের ঝুঁকির কথা বলা হচ্ছে, সেগুলোকে মিনিমাইজ করতে পারবেন বলে আমার কাছে মনে হয় পারবো। কেন পারবো? আমি ধরেন এখন আমাদের যেই ধরেন কি বলে যে যেই ধরনের তর্কযুদ্ধ এবং যে ধরনের প্রতিদ্বন্দ্বিতা আমরা দেখতে পাই, এটা প্রধানত আসলে নির্বাচনের জেতার একটা ধরেন মনে করেন যে আপনি কৌশল ধরতে পারেন, মানে আমরা একটা মাইলেজ নিতে চাই, প্রত্যেকের বিরুদ্ধে ধরেন একটা নিয়ে, খুব স্বাভাবিক, এটা তো আমাকে নিতে হবে। আমি যখন ধরেন একজনের একটা দুর্বলতা পাবো, ধরেন আমার একটা দুর্বলতা পেলে অন্য রাজনৈতিক দলগুলো যেমন সেটাকে সুযোগ নিবে, অন্যদের দুর্বলতা পেলে আমিও সেটা সুযোগ নিব, কারণ আমাকে নির্বাচনের মাইলেজে টিকে থাকতে হবে। সো এইটা থাকবে। কিন্তু আমি মনে করি যে এই ব্যাপারটা আবার আমরা সবাই বুঝি যে যদি নির্বাচনটা ঝুঁকিপূর্ণ হয়, মানে ওই ঝুঁকিটা যদি তৈরি হয়, তাহলে আমরা সবার রাজনৈতিক ঝুঁকি আমাদের যেমন আছে, এবং বাংলাদেশেরও একটা বড় রাজনৈতিক ঝুঁকি আছে, অস্তিত্বের ঝুঁকি আছে। সেই জন্য একটা বেটার নির্বাচন হওয়া, এর মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা, এটা আমাদের জন্য সবার কনসার্ন এটা। তো সেই ক্ষেত্রে আমরা আশা করি যে আমরা ছোট জায়গাগুলোতে আমরা নিশ্চয়ই আমরা বুদ্ধিমত্তার পরিচয় দিব বলে মনে করছেন। রফিকুল ইসলাম আসলে একটু আপনার কাছে জানতে চাই, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ কিংবা ভোট দিতে এখনো ভোটার হননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যদিও এরই মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। একটু আপনার কাছে জানতে চাই, তিনি ভোটে অংশগ্রহণ করছেন তো? আপনাকে শুভেচ্ছা, আর আপনার মাধ্যমে আমি সহ আলোচক সহ আমার পুরানো ঢাকাবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে বিএনপি বরাবরই কিন্তু একটি গণতান্ত্রিক পদ্ধতির কথা বারবার বলে আসছে। একটি গণতান্ত্রিক সরকার এদেশে প্রতিষ্ঠিত হবে। আর যেহেতু দেশনায়ক তারেক রহমান পূর্বেও কিন্তু উনি ভোটার ছিলেন, এখন যেহেতু উনি ভোটার হালনাগাদ করা প্রয়োজন, অতি শীঘ্রই উনি দেশে প্রত্যাবর্তন করবেন এবং উনি তার ভোটার হালনাগাদ করবেন। এবং উনি যেহেতু এই দেশকে একটি উন্নত দেশের রাজনীতিকে, আসলে গুণগত রাজনীতি আমাদের চেঞ্জের প্রয়োজন। আমাদের রাজনীতিটা আমরা দেখেছি মিছিল মিটিংয়ের মাধ্যমেই সীমাবদ্ধ রাজনীতি। আর রাজনীতিটাকে শুধু আধুনিকায়ন যদি করা যায়, একটি নেতার যদি জবাবদিহিতা থাকে, রাজনীতির প্রতি তাদের কমিটমেন্ট থাকে, তাহলে স্বচ্ছতা যদি থাকে, দুর্নীতিমুক্ত একটি মানবিক রাষ্ট্র গঠনের জন্য আমাদের সকলকে ঐক্যমত থাকতে হবে। বিশেষ করে যে জাতীয় বিষয়গুলা, সে বিষয়ে কিন্তু সকল দলের একটি ঐক্যমত আমরা আশা করি। আমরা চাই এদেশে অবাধ নিরপেক্ষ নির্বাচন হোক। অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য বিএনপি সর্বোচ্চ ছাড় দিবে এবং বিএনপি এই অবাধ নিরপেক্ষ নির্বাচনে আসার জন্য সকল রাজনৈতিক দলের যে একটি সমঝোতা প্রয়োজন, যে কথাটি আপনিও আমার পূর্ববর্তী বক্তাও বলেছে যে কিছু আসন ঝুঁকিপূর্ণ আছে। আমরা আশা রাখছি বিএনপির পক্ষ থেকে সর্বোচ্চ ছাড় দেওয়া হবে। আমরা সবসময় এই কথাটি বলি যে জনগণ যাকে ভোট দিবে সেই নির্বাচিত হবে, সেই রাষ্ট্রীয় ক্ষমতা আসবে। আপনারা দেখেছেন বিএনপির দেশনায়ক তারেক রহমান সর্বদাই বলছে যে এদেশে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হোক। যে আমরা সংস্কারের কথাটি কিন্তু আমরা বারবার বলেছি। আমরা 2 বছর আগে কিন্তু 31 দফার প্রণয়ন করেছি দেশবাসীর জন্য। এটি কিন্তু কোনো রাজনৈতিক দলের সংস্কার ছিল না, এটি দেশের জন্য সংস্কার ছিল। যেহেতু এই দেশনায়ক তারেক রহমান একটি কথা বলছে বারবার,
আমার চেয়ে আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। যেহেতু সবার আগে বাংলাদেশের জন্য, বাংলাদেশের আপামর জনসাধারণের জন্য, বাংলাদেশের জনসাধারণের কল্যাণের জন্য আমরা সর্বোচ্চ ছাড় দিব। আমরা আশা রাখি একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন আগামীতে অনুষ্ঠিত হবে। বিভিন্ন জায়গায় মনোনয়নের যে মত পার্থক্য যেটি রয়েছে, তৃণমূলে একাধিক ব্যক্তি মনোনয়ন চেয়েছেন, যারা পাননি তারা এখন বিদ্রোহী প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। কেউ কেউ আবার দুই আলাদা প্রার্থীর মহড়াও এলাকায় এক ধরনের উত্তেজনা তৈরি করেছে। এগুলো কতটা নিয়ন্ত্রণে আসবে বলে মনে করেন ভোটের মধ্যে? এটা হচ্ছে কি, বিএনপি একটি বড় দল, আপনারা জানেন। দীর্ঘদিন মানুষ কিন্তু ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। ভোটের অধিকার থেকে যেমন বঞ্চিত ছিল, তেমন আমাদের স্থানীয় নেতারা তার রাজনৈতিক কর্মকৌশলের মাধ্যমে যে নির্বাচনী বৈতরণী পার করার জন্য তারা কাজ করেছে। প্রতিটা আসনে একাধিক প্রার্থী রয়েছে, কিন্তু আমাদের দেশনায়ক তারেক রহমান সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন যে একজনকে প্রার্থী করা হবে এবং সকলে মিলে যাতে ওই প্রার্থীর পক্ষে কাজ করে। আমরা আশা রাখি দেশনায়ক তারেক রহমানের কথা বিএনপির সর্বস্তরের জনগণ, বিএনপির নেতাকর্মীরা সর্বস্তরের অক্ষরে অক্ষরে তা পালন করবে। যেহেতু রাজনীতি করে একটি রাজনৈতিক দলের নির্দেশে, ইনশাল্লাহ আমরা দেশনায়ক তারেক রহমানের কথা অক্ষরে অক্ষরে পালন করব। যে আসনে যাকে মনোনীত করা হবে তার পক্ষে বিএনপির সকলে ইনশাল্লাহ একত্রিত হয়ে ভোট যুদ্ধে অংশগ্রহণ করবে। এরই মধ্যে তো একটি তালিকা দেয়া হয়েছে দলের পক্ষ থেকে, সেই তালিকা তৃণমূলে পৌঁছেও গেছে। তারপরও প্রায় অন্তত 20টি আসনে বিদ্রোহী প্রার্থী থাকতে পারে এরকমের একটি ইঙ্গিত পাওয়া গেছে। আপনারা বলছেন যে আশা করছেন, যে কথাটি আপনি বলেছেন যথার্থ বলেছেন, যে এই আমাদের যেহেতু একটি জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি, আপনি আশা করছেন 20টি আসনে এই ধরনের সমস্যা তৈরি হয়েছে, কিন্তু আমাদের স্থায়ী কমিটি থেকে নিয়ে দেশনায়ক তারেক রহমান এই বিষয়টি অনুধাবন করবেন এবং যথার্থ তিনি নির্দেশনা দেবেন এই বিষয়ে। জি, আমরা আলোচনায় আবারও ফিরবো, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট্ট একটি বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। রাশেদ খান, একটু আপনার কাছেই জানতে চাই শুরুতে যে আনিসুল ইসলাম মাহমুদ এবং আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন দুই জাতীয় পার্টি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশ নেবে এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে এই দুই দলের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক জোট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে গণমাধ্যমের খবর। জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আপনারা সবচেয়ে বেশি সরব ছিলেন, মানে অংশগ্রহণ যেন করতে না পারে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে। আইনি বাধা তো নেই, কিভাবে ঠেকাবেন? দেখেন, আমি আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আরেকটা বিষয়ে কথা বলি, তারপরে আসব। ওইটার সাথে এটা অনেকটা কোরিলেটেড। আমি সরকারের খুব উচ্চ পর্যায় থেকে, যেহেতু গণ অভ্যুত্থানের পরে অনেকে আমাদের পরিচিত লোকজন বিভিন্ন জায়গায় দায়িত্ব পেয়েছে, তাদের সাথে কথা বলেছি এবং আরও বিভিন্ন জায়গা থেকে আমি তথ্যপত্র পেয়েছি। প্রথমত, আওয়ামী লীগকে রিফাইন্ড আওয়ামী লীগ রূপে ফেরানোর একটি প্ল্যান ছিল এবং সেই প্ল্যানটা ছিল ভারতের। সেটা আসলে ব্যর্থ হয়েছে। সে সময় আমরা ফরিদ ভাইরা, অর্থাৎ গণ অধিকার পরিষদ, এনসিপি সহ আরও অনেক দল আমরা আন্দোলন করেছি যে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হোক, আর আওয়ামী লীগ রিফাইন্ড আওয়ামী লীগ রূপে ফিরতে পারবে না। এরপরে যেটি হলো যে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানো, এবং এই বিষয়টি যখন আমরা বিভিন্ন জায়গা থেকে তথ্য পেলাম, আমি একজন উপদেষ্টার সাথে কথা বলেছিলাম এবং তিনি বলেছেন যে আপনার কথা সত্য, জাতীয় পার্টির মাধ্যমে এই কাজটি করার একটা চেষ্টা চলছে। ভারত যে যেখানে যেখানে জাতীয় পার্টির প্রার্থী হবে সেখানে সেখানে আওয়ামী লীগ তাকে সাপোর্ট দেবে এবং নির্বাচনের সময় জাতীয় পার্টির এই প্রার্থীর সাথে আওয়ামী লীগের লোকজন জড়ো হবে। তখন নির্বাচন কমিশন তো বাধা দিতে পারবে না, এবং যদি বিএনপি বা আমরা যারা প্রার্থী থাকবে আমরা যদি বাধা দিই, তো তারা প্রশ্ন তুলবে বা বিদেশিরা প্রশ্ন তুলবে যে এই প্রার্থীকে তো বাধা দেওয়া হচ্ছে, অর্থাৎ নির্বাচনের আপনার লেভেল প্লেয়িং ফিল্ডটা নাই। তো সেক্ষেত্রে ওই জাতীয় পার্টি নিয়ে আমরা আন্দোলন করেছি, নুরুল হক নূরের উপর হামলা হয়েছে, এরপরে ওই প্ল্যানটা আসলে এক ধরনের ভেস্তে গেছে। এখন হলো তৃতীয় প্ল্যান। আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ভারতের নিরাপত্তা উপদেষ্টার সাথে বৈঠক করেছে। সেখানে যে আলোচনা হয়েছে সেটি হলো ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যে যেহেতু রিফাইন্ড আওয়ামী লীগ বা জাতীয় পার্টি কোনোভাবে আসলে আওয়ামী লীগকে ফেরানো যাচ্ছে না, তো আওয়ামী লীগের যারা নেতা ছিল এরা স্বতন্ত্রভাবে ইলেকশন করবে, এই বিষয়টিতে আপনারা আসলে বাধা দিতে পারবেন না। তো তখন সরকারের পক্ষ থেকে এক ধরনের মৌন
সম্মতি দেওয়া হয়েছে বা সরকার অনেকটা মেনে নিয়েছে। দেখেন, আমি কিছুদিন আগে প্রধান নির্বাচন কমিশনার বরাবর আমি স্মারকলিপি দিয়েছি আমাদের দলের পক্ষ থেকে। আমি অন্যান্য কমিশনারদের কাছে স্মারকলিপি দিয়েছি। সেখানে আমি স্পষ্টভাবে উল্লেখ করেছি যে যারা 24-এর নির্বাচনে অংশ নিয়েছে, যারা 24-এর নির্বাচনে ডামি মামি স্বতন্ত্র বা আওয়ামী লীগের পদে, ওটা তো একটা প্রাধান্য নির্বাচন ছিল যে একদিকে তুমি ডামি স্বতন্ত্র আর অন্যদিকে আমি, মানে আওয়ামী লীগ। তো সেই স্বতন্ত্র ওই আওয়ামী লীগের নির্বাচনে, ডামি নির্বাচনে যারা অংশ নিয়েছে তারা কেউ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। এইটা তাদের জন্য পানিশমেন্ট। তো সেই জায়গায় এর মধ্যে তো আসলে কে পড়ে? এর মধ্যে জাতীয় পার্টি 14 দল পড়ে যায়। তো আমি জানি না আসলে অন্য দলগুলো এই বিষয়টিতে গুরুত্ব কেন দিচ্ছে না। দেখেন, আগামী নির্বাচনে মনে করেন রিফাইন্ড আওয়ামী লীগ তো হলো না, জাতীয় পার্টির মাধ্যমে ফেরার স্বপ্ন ভেস্তে গেল। এখন থাকলো স্বতন্ত্র লীগ, স্বতন্ত্র আওয়ামী লীগ। এখন যদি আওয়ামী লীগের পদধারী নেতারা তারা যদি আগামী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পায় স্বতন্ত্রভাবে, 16 বছরে লুটপাট করেছে, টাকা পয়সা কামিয়েছে, এবং আওয়ামী লীগ ছাত্রলীগ নিষিদ্ধের পরে এখন কিন্তু এরা পালিয়ে আছে, তাই না? তখন কি হবে? আওয়ামী লীগের যখন একজন নেতা নির্বাচনের সুযোগ পাবে, এই পালিয়ে থাকা ছাত্রলীগ, যুবলীগ, যত লীগ আছে সব তো ওই স্বতন্ত্র লীগ নেতার পিছনে আসবে না? তখন কিন্তু নির্বাচন কমিশন চাইলেও বাধা দিতে পারবে না। এখন এদের উদ্দেশ্য কি? এদের উদ্দেশ্যটা আসলে নির্বাচনে অংশ নিয়ে এমপি মন্ত্রী হওয়া না। এদের উদ্দেশ্যটা হলো নির্বাচনটা বানচাল করা, নির্বাচনটা বানচাল করে আর একটা 1-11 সৃষ্টি করা। দেখেন, বাংলাদেশে যদি আর কোনো 1-11 না সৃষ্টি হয়, আওয়ামী লীগ বাংলাদেশে ফিরতে পারবে না। তো সেক্ষেত্রে হাসিনাকে বা আওয়ামী লীগকে যদি ফিরিয়ে আনতে হয়, সেই নির্বাচন বানচাল যাতে হতে না পারে সে দায়িত্ব সরকারের, দায়িত্ব তো সরকারের। জি, আমি একটু শেষ করি। তো এই যে আপনার আওয়ামী লীগের উদ্দেশ্য মূলত একটা আরেকটি 1-11 সৃষ্টি করে ফখরুদ্দিন, মঈনুদ্দিনের মতন আরেকটি সরকার গঠন করা, হাসিনা বীরের বেশে বাংলাদেশে ফিরে আসবে। তো সেই কাজটা এখন চলতেছে। আমি এই বিষয়ে কিন্তু এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ, যেহেতু তাদের অনেকে গণ অভ্যুত্থানের নেতা ছিল, আমি তাদের সাথে কথা বলেছি। কিন্তু আমি দেখলাম যে এনসিপি বিষয়টি আসলে বুঝতে পারতেছে না, গুরুত্ব দিচ্ছে না। আমি জানি না আজকে ফরিদ ভাই এই বিষয়ে কথা বলবে কিনা। আমি মিয়ানবির অনেকের সাথে কথা বলেছি, আপনারা বিষয়টি আসলে কীভাবে ভাবছেন। আমি জামাতের অনেকের সাথে কথা বলেছি, জামাতের সাথে যে 8 দল আছে আমি তাদের সাথেও কথা বলেছি। অর্থাৎ আমার দায়িত্ব আমি পালন করছি। আমি জানি না বাকিরা আসলে তার দায়িত্ব পালন করবে কিনা, স্বতন্ত্র লীগ রূপে আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে কিনা। যদি আওয়ামী লীগ আগামী নির্বাচনের সুযোগ পায়, আপনি বিশ্বাস করেন, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতিদিন বলছে না, নির্বাচন কমিশন প্রতিদিন বলছে না যে আগামী নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন, আইন অনুযায়ী তাদেরকে আটকে রাখা, যেহেতু সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে না, তো এই সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা তিনি তো আসলে পদধারী কোনো নেতা নির্বাচনে অংশ নিতে পারেন না। আইনে কোনো বাধা তো নেই, আইনে বাধা নেই। কি আইন করেই তো নিষিদ্ধ করা হয়েছে, তাই না? এটা আইনের বাইরে তো না। সে তো দলীয়ভাবে আসছে না, কোনো ব্যক্তির স্বাধীনতা তো খর্ব করার কোনো নির্বাচন করা কি, নির্বাচন করাও তো এক ধরনের সাংগঠনিক কার্যক্রম। দেখেন, আমি আমার এলাকা ঝিনাইদহ জেলাতে দেখি আওয়ামী লীগের নেতারা, একটু শেষ করি তাহলে আপনি বুঝবেন, আওয়ামী লীগের নেতারা তারা সামাজিক মানবিক কাজ শুরু করেছে বিভিন্ন জায়গায়। এখন তারা যেহেতু দলীয় কার্যক্রম পরিচালনা করতে পারছে না, সাংগঠনিক কাজটা তারা এই সামাজিক মানবিক কাজের মাধ্যমে ধরে রাখছে। যেমন যখন আসলে জামাত বা শিবির বাংলাদেশে রাজনীতি করতে পারে না, আপনি দেখেছেন তারা কিন্তু বিভিন্নভাবে কখনো বাঁধনের হয়ে, কখনো সাংবাদিক সমিতির নেতা হিসেবে তারা কিন্তু ক্যাম্পাসে টিকে ছিল, বা জামাত কিন্তু বিভিন্নভাবে এই রাজনীতি করেছে। আওয়ামী লীগ ওই পলিসি এখন ফলো করছে যে আমরা এখন সামাজিক মানবিক কাজ করবো, এখন স্বতন্ত্র হিসেবে ফিরে আসার চেষ্টা করছে। আমি একটু শেষ করে, আপনি যেটি বললেন যে সরকারের দায়িত্ব, আমি সরকারের উপদেষ্টাদের সাথে ওই বিষয়ে কথা বলেছি, কিন্তু তারাও চাচ্ছে যে আওয়ামী লীগ স্বতন্ত্র হিসেবে আসুক। তা আমাদের কথা স্পষ্ট, যেহেতু আমরা গণ অভ্যুত্থানের ভূমিকা রেখেছি, আমাদের রক্ত, আমাদের ঘাম আছে, আমাদের অনেক ভাই শহীদ হয়েছে, আমাদের দলের 11 জন নেতা শহীদ হয়েছে। আমাদের স্পষ্ট কথা যে কোন দল আমাদের সাথে আসবে কি আসবে আমি জানি না, বাট যারা 24-এর ডামি নির্বাচনে অংশ নিয়েছে তাদেরকে আমরা যতটুকু আমাদের দ্বারা সম্ভব আমরা প্রতিবাদ করব, প্রতিহত করব। ঠিকই রাখবো। জি, রফিকুল ইসলাম আসলে একটু আপনার কাছে জানতে চাই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত হলেই নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য ঘোষণার বিধানকে অগণতান্ত্রিক আখ্যা দিয়ে এ ধরনের ধারা বাতিলের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট, যেটি বলছিলাম একটু আগে যে তারা নির্বাচন কমিশনে অপরাধ বিচার যেহেতু হয়েছে সেটা তো প্রযোজ্য যে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। বাম সংগঠন যে এই বিষয়টা, এখানে হচ্ছে যেটি কয়েকদিন আগে যেটি হয়েছে যে যদি আইসিটিতে অভিযুক্ত হলে ফাইনাল চার্জশিট দেওয়া হলেই তিনি আর নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। বাম গণতান্ত্রিক জোট বলছে এটি অগণতান্ত্রিক, অর্থাৎ বিচার চূড়ান্ত শেষ না হওয়ার আগ পর্যন্ত কাউকে নির্বাচনে বাধা দেওয়া যাবে না। আপনারা দেখেছেন যে আমরা অনেক সময় নির্বাচনে অংশগ্রহণ করেছি, নির্বাচন নিয়ে মামলা হয়েছে, 5 বছর অতিক্রান্ত হওয়ার পর কিন্তু রায় হয়েছে। একটি নির্বাচিত সরকার 5 বছর তার মেয়াদ, কিন্তু 5 বছর পর কিন্তু রায় হয়।
এইভাবে যদি আইনের শাসনটা চলে তাহলে তো একটু প্রবলেম তৈরি হয়। যেহেতু আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই, একটি নতুন বাংলাদেশ চাই, এই জাতি প্রত্যাশা করে একটি নতুন বাংলাদেশের, যে পিছনে যে স্বৈর শাসক ছিল, যে পিছনে যে আইনের কাঠামো ছিল, এর থেকে আমরা একটু চেঞ্জ চাচ্ছি। সবাই একটু চাচ্ছে যে এই দেশের তরুণ প্রজন্ম থেকে যুবকরা সকলেই চায় নতুন বাংলাদেশ চায়। যে কথাটি রাশেদ ভাই বলেছে যে 24-এ যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদেরকে আইডেন্টিফাই করা তো ইজিলি, যে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত যারা, তাদের প্রিভিয়াস রেকর্ড দেখলেই বোঝা যাবে যে তারা কোন দলের সাথে সম্পৃক্ত ছিল, তারা কোন কমিটিতে ছিল। তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে নির্বাচন যাতে তারা না করতে পারে, এটা তো তাদের নির্বাচনে অংশগ্রহণ করায় তারা আইনের বলে করবে, মানে কোন আইনের মাধ্যমে সেটি করবে? যেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা হয় তা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত যারা পদে ছিল, কোনো থানা কমিটি, ইউনিয়ন কমিটি কিংবা জেলা কমিটি, সেই পদে কেউ তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না, স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। যেহেতু আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করেছেন, নতুন আইন করতে হবে। না, আইন যদি করতে হয় করবে, সমস্যা কি? আচ্ছা, এখন করছে না সরকার, নতুন নতুন আইন তো এই নির্বাচন কমিশন কিন্তু বলছে যে আগামীতে যে একটি নির্বাচন হবে, সেই নির্বাচনটি দক্ষিণ এশিয়ার ভিতরে একটি সেরা নির্বাচন হবে। যেহেতু তারা বলছে সেরা নির্বাচন হবে, তাহলে তাদের তো দায়বদ্ধতা এখানে অনেক বেশি। জাতি তাদের কাছে অনেক প্রত্যাশা করে যে তারা যাতে একটি অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন করে। যদি কেউ জাতীয় পার্টি কিংবা স্বতন্ত্রভাবে আওয়ামী লীগের লোক এখানে 17 বছর তারা কিন্তু খেয়ে ফুলে তাদের পকেট কিন্তু অনেক বৃদ্ধি, তারা কিন্তু যে কোনো নির্বাচনে তারা প্রভাবিত করতে পারে, অর্থনৈতিক থেকে শুরু করে সবকিছু বিষয়ে কিন্তু তারা প্রভাবিত করতে পারে। নির্বাচনটা যাতে বানচাল না হয়, আমরা চাচ্ছি একটি অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে যাতে একটি নিরপেক্ষ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। এই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হলে বাংলাদেশের ভবিষ্যৎ কিন্তু অনেক ভিন্ন দিকে প্রবাহিত হইতে পারে। হ্যাঁ, কিন্তু যেই কারণে আপনারা আওয়ামী লীগকে নির্বাচনের কথা বলছেন, যদি তাদের ভোট বানচালের কিংবা কোনো ধরনের ঝামেলা তৈরির চেষ্টা করতে পারে, সেটি তো জন্য তো দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে। হ্যাঁ, কিন্তু স্বতন্ত্র ব্যক্তিকে বাংলাদেশের সেনাবাহিনী এই নির্বাচনের সাথে সম্পৃক্ত থাকবে, সেনাবাহিনী রক্ষাকারী বাহিনী থাকবে, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটি তাদের দায়িত্ব। যে ফরিদুল হক, একটু আপনার কাছে জানতে চাই, ৭১-এর মুক্তিযুদ্ধের সময় যেসব রাজনৈতিক দল গণহত্যায় যুক্ত ছিল, দল হিসাবে তাদের বিচার চেয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এটি কি তার ব্যক্তির মত নাকি দলের মত? জামাতের সাথে কি আপনাদের সম্পর্ক ইদানিং একটু খারাপ যাচ্ছে কিনা? আচ্ছা, প্রথমত হচ্ছে এটা উনি একটা প্রেস কনফারেন্সের মধ্যে বলেছেন, এটা দলীয় সিদ্ধান্ত কোনোভাবেই নয়, দলীয় আলোচনা করেও আসলে এই আলাপ উনি করেননি। আর একটা ব্যাপার হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, এই বিষয়টা এখন আসলে মানে এই বিষয়টা সেটেল করা খুব কঠিন, খুব জটিল। আর টকশোতে এত অল্প সময়ে ধরেন এই বিষয় নিয়ে মন্তব্য করাও বেশ ঝুঁকিপূর্ণ। কারণ হচ্ছে যে এটার পেছনে যে সমস্ত যুক্তি দেওয়া দরকার, এর জন্য যতটুকু সময় দেওয়া দরকার অতটুকু সময় আপনি আমাকে দিবেন না। তো ব্যাপারটা হচ্ছে যে এটা অনেক পুরনো একটা ব্যাপার, মানে বেশ আগের একটা ব্যাপার। অলরেডি একটা ট্রায়াল হয়েছে, 2বার ট্রায়াল হয়েছে, এবং এই ট্রায়ালগুলো নিয়ে অনেক প্রশ্ন আছে, প্রশ্নবিদ্ধ আছে। দল হিসেবে হয়নি, দল হিসেবে হয়নি। এখন ব্যাপারটা হচ্ছে যে দল হিসেবে করার বিধানও তখন ছিল না, এখন আবার নতুন করে দল হিসেবে করার বিধান এসছে। তো এইটা আসলে আমি মনে করি যে এই বিচারের যে প্রশ্নটা, এটা আসলে একটা লিগ্যাল কোশ্চেন। এইটাতে ঢুকতে গেলে, এটা নিয়ে আলোচনা করতে গেলে অনেক আলাপ করা দরকার হবে। প্রথমত এটা ওনার ব্যক্তিগত মত, এটা দলীয় কোনো মতামত না। তবে আমি একটা জিনিস মতামত দিতে পারি, সেটা হচ্ছে যে আমিও আমার একটা ব্যক্তিগত মতামত দিতে পারি, সেটা হচ্ছে যে লিগ্যালি আপনি যান বা না যান, এইখানে দল হিসেবে জামাত ইসলামীর যে যুক্ততা ৭১-এ গণহত্যার সহযোগী হিসেবে, এইটা সম্পর্কে রাজনৈতিকভাবে তাদের আসলে নৈতিক দায় রয়ে গেছে। এটা আসলে রাজনৈতিকভাবে তাদেরকে জনগণের সামনে পরিষ্কার করতে হবে, কারণ ইতিহাসের দায় এটা থেকে তারা মুক্ত পাবেন না। যতই আমির সাহেব বলুক যে ঘড়িদেরে যে আজকের দিন পর্যন্ত বললাম, যত ভুল করে থাকি, এইভাবে বলে আসলে এটা দায় মুক্তি নেওয়াটা কঠিন।
কারণ এইটা আসলে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ইভেন্ট হচ্ছে বাংলাদেশের একেবারে সৃষ্টি হচ্ছে যে এই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। সেই মুক্তিযুদ্ধের বিরোধিতা যে রাজনৈতিক দল করেছে তাদেরকে আসলে এটা রাজনৈতিকভাবে বাংলাদেশের মানুষের সামনে, নতুন প্রজন্মের সামনে এটাকে পরিষ্কার করতে হবে। সো এটা তাদেরকে একটা রাজনৈতিক দায় রয়ে গেছে, এটা একটা মোরাল কোশ্চেন। লিগ্যাল কোশ্চেনটা অনেক কিছুর উপরে ডিপেন্ড করে, এটা টেকনিক্যাল ব্যাপার। এটার জন্য আমি নিজেও আসলে অত যোগ্য মানুষ না এটার ব্যাপারে মতামত দেওয়ার জন্য, কিন্তু আমি যেহেতু একজন রাজনৈতিক কর্মী এবং আমি এই প্রজন্মের একজন রাজনৈতিক কর্মী, আমি মনে করি যে এটা নিয়ে রাজনৈতিক প্রশ্নটা রয়ে গেছে। ওনাদের এই রাজনৈতিক প্রশ্ন সততার সাথে মোকাবেলা করা উচিত। ওনারা যেটা করেছেন এর আগে, এবারও যেটা করার চেষ্টা করছেন, এটা আমার কাছে সৎ মনে হয়নি। আমি মনে করি যদি ওনারা সততার সাথে এটা করেন, ওনাদের রাজনৈতিক ভবিষ্যতের জন্য এটা ভালো হতেও পারে। কেন? কারণ আপনি খেয়াল করে দেখেন, আমি যতটুকু বুঝি, আমার রাজনৈতিক হিস্ট্রি যতটুকু বোঝাপড়া, বা জামায়াতের যে 84-85 বছরের যে জামায়াতের যে বয়স, রাজনীতির যে বয়স, আমি ধারণা করি বাংলাদেশের এই 84-85 বছরের ভেতরে এইবার তারা সবচেয়ে সুবিধাজনক সময় আছে। আমি জামাতের অনেক নেতাকে এটা বলেছি যে আপনারা সুবিধাজনক সময় আছেন, আপনাদের সামনে হয়তো আরও ভালো সময় আসবে। আপনারা গ্রাউন্ডেড থাকেন, ডাউন টু আর্থ থাকেন এবং বিনয়ী হন এবং হয়েন না, ওভার কনফিডেন্ট হয়েন না। সো মানুষের সাথে থেকে জিনিসগুলোকে আপনারা ডিল করেন, তাহলে বাংলাদেশের মানুষ আসলে ক্ষমাশীল, খুব দ্রুত মানুষকে মাফ করে দেয়। কিন্তু আপনাকে সেই পথে হাঁটতে হবে। আপনারা যে ধরনের অহংকারী এবং হওয়ার সুযোগ আপনাদের সামনে আছে, সেটা আপনারা হয়েন না। ক্ষেত্র বিশেষে দেখা গেছে যে ওনারা এই বিষয়গুলোটাতে বেশ খানিকটা ওভার কনফিডেন্ট শো করে ফেলেন, একটু অহংকার শো করে ফেলেন এবং সব কিছুকে ধরেন ওনাদের পুরনো রাজনৈতিক মতাদর্শদের, যদিও বেশিরভাগ জায়গাতে দেখা যায় যে ওনারা একটা নতুন রাজনৈতিক পথে হাঁটার চেষ্টা করছেন, কিন্তু আবার সেই পুরনো রাজনৈতিক মতাদর্শ অনেক সময় সামনে চলে আসে। তো এটা আসলে ওনাদের নিজেদের রাজনৈতিক বোঝাপড়া। তবে এইটা অ্যাজ এ রাজনৈতিক কর্মী, নতুন প্রজন্মের একজন রাজনৈতিক কর্মী হিসেবে এটা আমার নিজের মতামত আর কি, আমি বললাম। জি, আবার আলোচনা আমরা ফিরবো, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক সঙ্গে থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। জানতে চাই রাশেদ খান, একটু আপনার কাছে আসি, তারপরে ফরিদুল্লাহ আপনার কাছে আসছি। একটু আপনার কাছে জানতে চাই যে রাজনৈতিক সরকার যে সিদ্ধান্ত নিতে পারে, অন্তর্বর্তী সরকার সেই একই সিদ্ধান্ত নিতে পারে, এমনটি বলেছেন অ্যাটর্নি জেনারেল। তার এই মন্তব্য বিশেষ করে চট্টগ্রামের পোর্টের পরে আসলে তিনি এই মন্তব্য করেছেন। যদিও বিভিন্ন সময় বিএনপি বা বিভিন্ন দলের পক্ষ থেকে আসলে বলা হয়েছিল, আপনারাও বলেছিলেন সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে যে এই সরকার কেবল রুটিন মাফিক কাজ করবে, কিন্তু খোদ অ্যাটর্নি জেনারেল বলছেন যে তিনি রাজনৈতিক দলের মতোই সিদ্ধান্ত নিতে পারেন। দেখেন, আমার তো ভিন্ন মত আছে, বাট অ্যাটর্নি জেনারেল আমার বড় ভাই, আমি তার বিষয়ে আসলে খুব বেশি কথা বলতে পারছি না, একই এলাকার মানুষ। তবে এতটুকু আমি বলি, আমি দেখেছি যে এই বিষয়ে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার আবার বক্তব্য ভিন্ন রকম। তিনি এই পোর্ট নিয়ে কথা বলেছেন এবং আমাদের দলের পক্ষ থেকে আমরা বারবার বলেছি যে এইভাবে তো আসলে আপনি বিদেশিদের হাতে বন্দর তুলে দিতে পারেন না। ঠিক আছে, আমার কথা হলো যে আপনি 5 বছরের জন্য যদি চুক্তি করতেন, একটা কথা ছিল, আপনি 30 বছর, 40 বছর, এমনকি 50 বছর, এটা তো কোনো কথা না। আপনার দায়িত্বটা কি? এই সরকারের অবশ্যই রুটিন দায়িত্ব পালন করার জন্য সরকার এসেছে। সেটা কি? বিচার, সংস্কার, নির্বাচন। এর বাইরে আমার মানবিক করিডর, এর বাইরে আমার বন্দর, এর বাইরে অন্যান্য সিদ্ধান্ত, এর মধ্যে আমার এক ধরনের সন্দেহ আছে। যদিও অনেকে বলবে যে এই বন্দরে তো চাঁদাবাজি হয় এবং এই চাঁদার ভাগ তো রাজনৈতিক দলের নেতারা পায়, যেটা আমি দেখলাম যে আপনার প্রেস সচিব নিজেই বলেছে। তো আমার কথা হলো যে এই বন্দর যে বিদেশিদের হাতে তুলে দিয়ে আপনারা কমিশন পাচ্ছেন না, তার নিশ্চয়তা কি? আমাকে বলেন। আপনারা যে এই উপদেষ্টা পরিষদের যারা আছে তারা কমিশন পাচ্ছে না, তার নিশ্চয়তা কি? এখন আপনি বলতে পারেন যে একটা জিনিস চাঁদা আর কমিশন তো ভিন্ন জিনিস, তাহলে আমার কোনো কথা নাই। আমি আরেকটা বিষয়ে কথা বলি। আমার একটা জিনিস আমার কাছে খুব আসলে আপনার মনে হচ্ছে যে বলা দরকার। যেমন দেখেন, এই যে বাংলাদেশের পরিবর্তন আমরা চেয়েছিলাম না যে গণ অভ্যুত্থানের পরিবর্তন হবে। আপনি একজন সাংবাদিক হিসেবে আসলে কোথাও পরিবর্তন মনে হচ্ছে? হ্যাঁ, কিছু পরিবর্তন হয়েছে, যেমন এখন আমরা কথা বলতে পারতেছি। তো এই পরিবর্তনগুলো সরকার করে না, এগুলো জনগণ করেছে। দেখেন, 3টা দিন কিন্তু বাংলাদেশে সরকার ছিল না, জনগণ রাষ্ট্র চালিয়েছে। রাজনৈতিক দলগুলো কিন্তু তারা মন্দির পাহারা দিয়েছে না, তারা আওয়ামী লীগের এমনকি বাড়িঘর পর্যন্ত পাহারা দিয়েছে। জনাব তারেক রহমান কিন্তু বক্তব্য দিয়েছিল যে আপনারা প্রতিশোধ পরায়ণ হবেন না। আমাদের দলের পক্ষ থেকে আমরা একই কথা বলেছি, এমনকি এনসিপির পক্ষ থেকে ওই সময় তো এনসিপি হয়নি, বাট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারাও একই কথা বলেছে। জামাতের পক্ষ থেকে ইসলামী আন্দোলন তারাও একই কথা বলেছে। অর্থাৎ গণ অভ্যুত্থানের পরে
রাজনৈতিক দলগুলো সংস্কারের আলাপটা তুলেছে, চেষ্টা করেছে এবং যতটুকু সম্ভব হয় জনগণ করেছে। সরকারের পক্ষ থেকে সরকারের সফলতা আমার কাছে মনে হয় যে 10%, 90% সরকার আসলে জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। সেই জায়গায় যদি সরকার দেখেন দুদকের মতন প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানকে যদি সরকার অ্যাক্টিভ করতে পারতো, বাংলাদেশের অনেক পরিবর্তন হলো। আমরা 1-11 সরকার নিয়ে সমালোচনা করি না, কিন্তু শুরুর দিকে কিন্তু এই সরকারের প্রশংসা মানুষ অনেকে করেছে, কারণ সরকার শুরুতে দুর্নীতিবাজদের ধরলো, সরকার অন্যায় অনিয়ম বন্ধ করলো। কিন্তু যখন আসলে আপনার বিএনপি বা আপনার আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করার জন্য উদ্যোগ নিল, তখন আসলে সবাই বুঝলো যে এই সরকারের আসলে এক ধরনের দুরভিসন্ধি আছে। কিন্তু এই সরকার দেখেন যে এখনো পর্যন্ত দুদককে ফাংশনাল করে নাই। যেটা আমরা বলছিলাম ফরিদ ভাই সহ, যে যারা ডামি প্রার্থী ছিল, যারা ডামি এমপি ছিল, 300 আসনের এমপি, তাদের বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা গ্রহণ করবে? 24-এর নির্বাচনে অংশ নেওয়ার জন্য সরকার কি ব্যবস্থা গ্রহণ করবে? আমার প্রশ্ন হলো, এই দুদকের কাজটা কি? আপনি কি এই 16 মাসে দৃশ্যমান কোনো কাজ দেখেছেন দুদকের, যে দুদক এই কাজগুলো করতেছে, দুর্নীতিবাজদেরকে ধরতেছে? 300 আসনের ডামি এমপির সম্পদ আপনি তদন্ত করেন, এই সম্পদগুলো কিভাবে তারা উপার্জন করেছে। আমি খুব আক্ষেপ করেই বলছি যে দুদকের নতুন নিয়োগ হয়েছে, আমি প্রত্যাশা করেছিলাম যে দুদকের চেয়ারম্যান থেকে শুরু করে যারা নিয়োগ পেয়েছে তারা এই দুর্নীতিবাজদের ধরবে। বাংলাদেশের সবথেকে বড় সমস্যা দুর্নীতি। না, দুর্নীতি যদি আপনি বন্ধ করেন বাংলাদেশের অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে, কিন্তু সেই দুর্নীতিবাজদেরকে আপনি ধরতেছেন না। আপনি একজন আমলা, আপনি কি করতেছেন? দুর্নীতি করতেছেন। আপনি একজন পলিটিশিয়ান, আপনি কি করতেছেন? দুর্নীতি করতেছেন। অর্থাৎ বাংলাদেশের 1 নম্বর সমস্যা দুর্নীতি। সেই দুদক কিন্তু দুর্নীতি বন্ধ করার জন্য কোনো দৃশ্যমান উদ্যোগ নিয়েছে বলে আমি আসলে লক্ষ্য করছি না। আরেকটা বিষয় বলে আমি শেষ করি, দেখেন বাংলাদেশে তো ভালো একটা সরকারি দল দরকার, তাই না? ভাই বলল যে আগামীতে যে সরকারি আসুক না কেন নিরপেক্ষ থাকবে। তো বিএনপির নেতাদের পক্ষ থেকে এই শব্দটা, যে আগামীতে যে সরকার আসবে নিরপেক্ষ থাকবে, তার মানে কি দলকে সরকার থেকে দূরে রাখার চেষ্টা করবে, এটা কিন্তু ভালো। তার মানে আগামীতে যে সরকার আসবে ওই সরকারি দলটা হইতে হবে ভালো। তো আপনি শুধু সরকারি দল ভালো হইলে হবে, আপনার বিরোধী দলও ভালো হইতে হবে। অর্থাৎ বাংলাদেশের যে রাজনীতির সংস্কৃতি, এই সংস্কৃতি যদি আমরা গণঅভ্যুত্থানের পরে পরিবর্তন না করতে পারি, তাহলে কিন্তু এই দেশের কোনো পরিবর্তন হবে না, গণঅভ্যুত্থান ব্যর্থ হবে। আমি সর্বশেষ বলি, আমি যেহেতু নির্বাচন করার জন্য এলাকায় যাই বা রাজনীতি করি, বিভিন্ন মানুষের সাথে উঠা বসা করি, বিশ্বাস করেন এখনো পর্যন্ত এই সরকার কিন্তু নির্বাচনের পরিবেশটা তৈরি করতে পারে নাই। এখনো পর্যন্ত মানুষ আমাদের কাছে প্রশ্ন করছে ফেব্রুয়ারি মাসে নির্বাচনটা কি হবে। সেই জায়গা থেকে সরকারের দায়িত্ব, নির্বাচন কমিশনের দায়িত্ব মানুষের মনে যে সন্দেহ রয়েছে এটা দূর করা। আমার কথা হলো যে আগামী ফেব্রুয়ারি মাসে অবশ্যই নির্বাচন হতে হবে, নির্বাচনটা আদায় করে নিতে হবে, নির্বাচনের কোনো বিকল্প নাই। জি, সংস্কারের কথা বলছিলেন রফিকুল ইসলাম, একটু আপনার কাছ থেকে জানতে চাই, জুলাই সনদ বা যেটি আসলে সংস্কারের বাস্তবায়ন আদেশের উপর গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে জনমত গঠনের প্রচার চালাবে জামাত ইসলামী, এটি তাদের আজকে দলীয় সিদ্ধান্ত হয়েছে। বিএনপির প্রচারণা কি হবে? বেশ কিছু নোট অফ ডিসেন্ট নিয়ে বিএনপির আপত্তি আছে যে আদেশে এক ধরনের যে বিষয়গুলো এসছে, বিএনপি কি হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালাবে না এর পক্ষে? বিএনপির বিষয়গুলো হচ্ছে ক্লিয়ার। আমরা কিন্তু বলেছি যে নির্বাচনের দিন আমাদের মহাসচিব বলেছে যে জাতীয় নির্বাচনের দিন গণভোট হতে পারে। এই বিষয়টি কিন্তু ক্লিয়ার করা হয়েছে। আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে। এখন বিষয়টা হচ্ছে যে জামাত রাজনৈতিক ফায়দা লুটার জন্য কিন্তু তাদের দলীয় স্বার্থ চরিতার্থ করার জন্য কিন্তু তারা বিভিন্ন সময় বিভিন্ন সংজ্ঞায়িত করে রাজনীতিতে। আসলে বাংলাদেশে কখনো নাটক মঞ্চায়িত করে কিন্তু রাজনীতিতে বেনিফিশিয়ারি হওয়া যায় না। বাংলাদেশের জনগণ এখন খুব সচেতন। এই বাংলাদেশের জনগণ বিশেষ করে এখন ঘরের গৃহিণীরা পর্যন্ত রাজনৈতিক সচেতন। সবাই রাজনীতির বিষয়ে ওয়াকিবহাল আছে। তারা বিভিন্নভাবে বলছে যে তারা অনেক সময় বলে যে জান্নাতের টিকিট দিয়ে দিবে তারা, বুঝছেন। তারা বিভিন্ন ধর্মের নামে বিভিন্ন অপব্যাখ্যা দিচ্ছে। আপনারা দেখেছেন অনেক ক্ষেত্রে জামাতের অনেক সিনিয়র নেতারাও বলছে যে রোজা নামাজ যেরকম ফরজ, যে নেতা নির্বাচন করাও তেমন ফরজ। এই শিক্ষাটা তো আমরা কখনো গ্রহণ করিনি। একটি রাজনৈতিক দল তার রাজনৈতিক কর্মসূচি থাকবে, সেটা স্বাভাবিক। রাজনৈতিক কর্মসূচিটা তার জনগণের কেন্দ্রিক রাজনৈতিক কর্মসূচি। আপনাদের অবস্থানটা কি হবে এই জুলাই সনদের? হ্যাঁ, এই গণভোট তো এখন আপনাদের দাবি অনুযায়ী ভোটের দিনই হচ্ছে একই সাথে, সেই ক্ষেত্রে আপনাদের অবস্থান কি? হ্যাঁ এর পক্ষে না এর পক্ষে? এখন আসলে স্পষ্ট শুনিনি। আমরা তো জুলাই সনদের স্বাক্ষর করেছি, এটা তো আমরা জুলাই সনদের পক্ষেই আমরা আছি। তাহলে বাংলাদেশের জনগণ
যে বিষয়টি সকলে যে পক্ষে আছে, বিএনপি এর বাইরে না। কিন্তু বিএনপি সবসময় বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে চলার চেষ্টা করে এবং বাংলাদেশের জনগণ মেজরিটি যে বিষয়ে একমত সেই বিষয়ে বিএনপি একমত থাকে। আর বিএনপির পক্ষ থেকে তো বলাই হয়েছে যে নির্বাচনের দিন গণভোট, যেহেতু গণভোটটা নিয়ে কিন্তু এই ভোটটাকে যাতে বিলম্বিত করা যায়, এই নির্বাচনটাকে যাতে বানচাল করা যায়, তারা মনে করছে, একটি রাজনৈতিক দল মনে করছে যে নির্বাচন যতটা বিলম্বিত হবে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে। রাষ্ট্রীয় ক্ষমতায় আসার এইটা তো নির্বাচন বিলম্বিত করে তো কেউ রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে যাবে না সেটি বলছেন। ফরিদুল হক, একটু আপনার কাছে জানতে চাই, জোট নিয়ে এক ধরনের আপনাদের এর আগেও অনেকদিন ধরে আপনাদের আলোচনা চলছে, আপনারা গণ অধিকারের সাথে এক হতে যাচ্ছেন, সেটি ভেস্তে গেল, এরপরে এখন 5 দল মিলে জোট করছেন, সেটিও এখন পর্যন্ত প্রকাশিত হলো না, স্থগিত হলো। কোন দিকে যাচ্ছে আপনাদের জোট? না, এটা ব্যাপারটা যেটা হয়েছে যে আপনাদের এর প্রেক্ষাপটটা একটু আমাদের বোঝা দরকার আছে। সেটা হচ্ছে যে আগামী যে নির্বাচন এবং নির্বাচনের পরবর্তী কিংবা নির্বাচনের আগে এবং নির্বাচনের পরবর্তী আমাদের যে রাজনৈতিক জার্নিটা, অ্যাজ এ নেশন আমাদের যে রাজনৈতিক জার্নি, এই জার্নিটা অন্তত আগামী 1-1.5 বছর, এই যে জার্নিটা, এটা কিন্তু একটা ক্রুশিয়াল জার্নি। এটা একটা সাধারণ সময়ের সাধারণ নির্বাচন নয়, একটা সরকার বদলের নির্বাচন না। আমরা কিন্তু একটা রাষ্ট্র পুনর্গঠনের পথে আছি। এই সময়টা খুব ক্রুশিয়াল। তো এইখানে ধরেন যেটা হয় যে ধরেন আগামী নির্বাচনে ধরেন মানে আপনি অন্য অনেক এজেন্ডা থাকবে আমাদের, কিন্তু আগামী নির্বাচনে আমাদের প্রধান এজেন্ডা কি? প্রধান এজেন্ডা হচ্ছে সংস্কার, প্রধান এজেন্ডা হচ্ছে বিচার। বিচার যাতে কন্টিনিউ থাকে, যে সংস্কারগুলো অন্তত যে সংস্কারগুলোতে আমরা একমত হয়েছি সেগুলো যাতে বাস্তবায়ন হয়, নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে বাস্তবায়ন হয়। তো সেই জন্য আমাদের কাছে বারবার যেই আশঙ্কাটা তৈরি হয়েছে যে পুরনো রাজনৈতিক দলগুলো সম্ভবত ওই পথে যাবে না এবং সেই ধরনের বক্তব্য কিংবা সেই ধরনের প্র্যাকটিস তাদের মধ্যে দেখা গেছে। এই জন্য কিন্তু আমরা বারবার হচ্ছে নির্বাচনের কাজ নিজেদের ধরেন মনে করেন যে কি বলে যে নিজেদের স্বার্থের ক্ষতি করে আমরা কিন্তু সংস্কারের পেছনে কন্টিনিউ ধরেন আমরা কাজ করেছি। যে এই কারণে আমরা নির্বাচনী কার্যক্রম কিন্তু অনেক পরে শুরু করেছি। আমরা মনে করেছি যে এইটা আমাদের একটা ঐতিহাসিক দায়িত্ব, এখানে আমাদের কর্তব্য আছে। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু ধরেন এই কাজটা আমরা চালিয়ে গেছি। সেই জায়গা থেকে আমরা যেটা মনে করি যে আগামী নির্বাচন এবং এই যে পরবর্তী যে প্রক্রিয়া, যে সময়টা, এই সময়ের জন্য যারা সংস্কার, যাদের আসলে প্রধান এজেন্ডা, এবং বিশেষত আপনি খেয়াল করেন যে তারুণ্য নির্ভর যে রাজনৈতিক শক্তির উত্থান এখানে ঘটেছে, গণ অধিকার পরিষদ যেমন আছে, এনসিপি আছে, আরও বিভিন্ন রকম ধরেন পক্ষ আছে। সংস্কার এবং তারুণ্য নির্ভর যে পক্ষগুলো, এই পক্ষগুলোকে আসলে ঐক্যবদ্ধভাবে, সেটা নির্বাচনী জোট হোক বা না হোক, আমাদেরকে ওই কাজটা যাতে আমরা বাস্তবায়ন করতে পারি, সেইটার পেছনে আমাদেরকে একটা কিন্তু আলাদা রাজনৈতিক ঐক্য দরকার হবেই। তো সেইটাকে নিয়েই কিন্তু আমরা গত কিছুদিন ধরে বেশ কিছুদিন ধরেই আমরা কাজ করতেছি। সেটা আসলে কোন ফর্মে যাবে এখনই এটা বলা যাচ্ছে না, বিভিন্ন ফর্মে আলোচনা চলছে। যদি একটা পজিটিভ ফর্মে যায় যেটা বাংলাদেশের মানুষের জন্য ভালো হবে, সেটা খুব বেটার। আমি জাস্ট আর একটা জিনিস একটু অ্যাড করি এখানে, সেটা হচ্ছে যে রাশেদ খান যেটা বলছিলেন যে 24 সালে যারা নির্বাচন করছেন এদের ব্যাপারে কি হবে। এদের ব্যাপারটা খুব পরিষ্কার। আমরা কিন্তু অলরেডি আমাদের যে মনোনয়ন প্রক্রিয়া আমরা শুরু করেছি, সেখানে কিন্তু আমরা পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছি 24 সালে যারা নির্বাচন করেছে তারা কোনোভাবেই এনসিপির প্রার্থী হতে পারবে না। এটা একদম পরিষ্কার। তার মানে হচ্ছে যে এনসিপি আজ রাজনৈতিক দল হিসেবে এটার সাথে একদম পুরোপুরি একমত। এবং আমরা মনে করি যে 24 সালে যারা নির্বাচন করেছে এই প্রশ্নে আমাদের একটা রাজনৈতিক ঐক্যমত হওয়া দরকার। রাজনৈতিক ঐক্যমত হলে, যদি আমরা সকল রাজনৈতিক দল ঐক্যমত হই, সেক্ষেত্রে আইনি বাধা হওয়ার তো বড় ব্যাপার না। আমাদেরকে প্রধানত একটা রাজনৈতিক ঐক্যমত হওয়া দরকার। সেই জায়গাটা থেকে যে ব্যাপারটা হতে পারে যে ধরেন আমরা দেখেন একটা মানে যেটা হয় কি, অনেক সময় কথা বলার মধ্য দিয়ে ধরেন এটাকে স্বাভাবিকীকরণ করার একটা প্রক্রিয়া আছে, বিবৃতি দেওয়া, স্মারকলিপি দেওয়া। যেমন ধরেন আপনি ভাইকে যে প্রশ্নটা করলেন যে বামজোট বলতেছে যে অভিযুক্ত হলেই কেন সে নির্বাচনে করতে পারবে না, অ্যাজ ইফ এটা আমরা কোনো মানবতা বিরোধীর অপরাধের বিচার করছি না, আমরা অন্য কোনো বিচারের করছি। উনি ওই যুক্তি দিয়ে এটা করছেন, কিন্তু মানবতা বিরোধী যে অপরাধের যে বিচার সারা পৃথিবীতে এটা কিন্তু অনেকগুলো ট্রায়াল হয়েছে, সেইখানে আসলে কি ফলো করা হয়েছে ওটা ওনারা কিন্তু জানেন, জেনেও ওনারা কিন্তু একটা উল্টো যুক্তি নিয়ে এসছেন। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা এই যে মানবতা বিরোধী অপরাধের মধ্য দিয়ে এসছি, এই যে 24শে জুলাই আমরা পার হয়ে এসছি,
এই সময়ে ধরেন 24-এর যে নির্বাচন, এই নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে, নির্বাচিত যে শক্তি এবং যারা নির্বাচনটাকে বৈধ করার জন্য যারা ছিল, ওই নির্বাচনের বৈধতাটা নিয়েই তো শেখ হাসিনা এত শক্তিশালী কিংবা এত অ্যাডামেন্ট হয়ে গেল যে সে আমাদের উপরে এইভাবে গুলি চালাতে দ্বিধাগ্রস্ত ছিল না। সে ফুল কনফার্ম ছিল যে এটাকে সে টিকিয়ে রাখতে পারবে। যদি সে জিতে যেত, আমাদের বহু মানুষের ফাঁসি হইতো, বহু মানুষ আমরা পঙ্গু হইতাম, বহু মানুষ আমরা জেলে থাকতাম। আমরা বারবার এই দাবি কিন্তু তুলেছি যে আমাদের একটা ট্রুথ কমিশন করা দরকার, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করা দরকার। সেটা হয়নি। আমি মনে করি 24-এ যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে তারা এই আগামী নির্বাচন যদি তাদেরকে বাদ দেওয়া হয়, তাহলে যেটা হবে যে একটা রিকনসিলিয়েশন কমিশনের মধ্য দিয়ে তুমি আগে নির্বাচন করেছো, তোমার এটার মধ্যে তুমি পাপমোচন করে আসো, তাহলে এইটা আমাদের জন্য একটা গুড মানে স্টার্ট হবে। সেক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমতটা আগে, তখন আইন অটোমেটিক হয়ে যাবে, এটা কোনো সমস্যা হবে না। জি, আলোচনা অংশ নেওয়ার জন্য আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আজকের 24 ঘন্টার আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।